বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। ফুসফুসের ক্যান্সার বিশ্বে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। ধূমপান এর সবচেয়ে বড় ঝুঁকির কারণ হলেও অধূমপায়ীরাও এ রোগে আক্রান্ত হতে পারেন। দীর্ঘদিনের কাশির সঙ্গে রক্ত, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা এর গুরুত্বপূর্ণ লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার সফলতার সম্ভাবনা অনেক বেশি। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধ। আমাদের সাথে স্টুডিওতে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিভাগের অধ্যাপক ডক্টর রাকিব উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর রাকিব উদ্দিন আহমেদ। আমরা আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করতে চাই। আজকে ফুসফুস ক্যান্সার দিবস, বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। শুরুতেই আমি একটু জানতে চাই যে আমরা সবসময় বলি ক্যান্সার হয়েছে তার শরীরের বিভিন্ন পার্টে, বিভিন্ন অঙ্গে। ক্যান্সার বিষয়টা আসলে কি? আজকে অ্যাকচুয়ালি বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। আমরা ফুসফুসের ক্যান্সার নিয়ে আলাদাভাবে আলোচনা করব। অ্যাজ এ হোল যদি আপনি ক্যান্সারের কথা বলেন, আসলে আমাদের শরীরে তো অনেকগুলি সেল নিয়ে গঠিত, অনেকগুলি সেল নিয়ে একটা টিস্যু নিয়ে একটা অর্গান হয়েছে এরকম। তা কোনো সেলে সবগুলি সেল কিন্তু একেবারে কঠিনভাবে নিয়ন্ত্রিত। কোনো কারণে যদি আমাদের এই কোনো নিয়ন্ত্রণগুলি কোনোভাবে লস হয়, তাহলে এটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠবে। এই যে অনিয়ন্ত্রিতভাবে সেলগুলো বেড়ে উঠেই একটা টিউমারের আকার ধারণ করবে। অর্থাৎ আমাদের যখন কোনো সেল অনিয়ন্ত্রিতভাবে এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, যেটার আর মানে কোনোভাবেই এটিকে ঠেকানো যায় না, তখনই যে এই যে অস্বাভাবিক একটা গ্রোথ হচ্ছে সেলের, এই গ্রোথের মাধ্যমেই বা এই যে অস্বাভাবিক বেড়ে গেল, এটি ক্যান্সার, মানে আলটিমেটলি এটি ক্যান্সার। এটাকে আমরা ক্যান্সার বলবো আর কি। তাহলে এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে মানে ক্যান্সার হচ্ছে কত প্রকার হতে পারে? মানে টিউমার হলেই কি আমরা ক্যান্সার ধরে নেব? বিষয়টি কি এরকম? আসলে টিউমার মিন্স এনি সোলিং, অর্থাৎ যে কোনো একটা সোলিংকেই আমরা সাধারণত টিউমার বলে থাকি। টিউমার দুই ধরনের, একটি বিনাইন, একটি ম্যালিগনেন্ট। বিনাইন মানে যেটি সাধারণ টিউমার, যেটি কোনো ক্ষতি করতেছে না, এই ধরনের বিষয়টাকে আমরা বিনাইন টিউমার বলি। আর ম্যালিগনেন্ট এটিকেই সাধারণত ক্যান্সার বলা হয়। অর্থাৎ ম্যালিগনেন্ট টিউমারটাকেই আমরা ক্যান্সার বলে থাকি মোটা দাগে। ও, সেই ক্ষেত্রে হচ্ছে যখন কোনো শরীরের কোনো মানে পার্টে একদম মাথা থেকে পা পর্যন্ত আসলে সব ক্যান্সারের লক্ষণই কি একই রকম হয়? ফুসফুসের ক্যান্সার নিয়ে তো আমরা আলাদাভাবে আলোচনা করবই। একটু জানতে চাই যে মানে সব ক্যান্সারের লক্ষণ কি একই রকম হয়? না, আসলে বিষয়টা হলো শরীরের কোনো অংশই কিন্তু ক্যান্সার থেকে মুক্ত নয়। অর্থাৎ শরীরের যে কোনো জায়গাতেই ক্যান্সার হতে পারে। তাহলে আমরা যেই জায়গাটায় ক্যান্সার হবে সেই অনুযায়ী তো সিমটম বা অসুবিধা তৈরি করবে। মনে করেন ফুসফুসের ক্যান্সার যেহেতু কাশিই হবে, যদি আমাদের কলন ক্যান্সার হয় সেটি আমাদের ডায়রিয়া হতে পারে। মনে করেন ব্রেস্ট ক্যান্সার, সেটি কি হবে? ব্রেস্ট একটা চাকা হবে। জরায়ুর মুখের ক্যান্সার, সেটি কি হবে? সেটি ইররেগুলার পারভাজানাল ব্লিডিং হবে। অর্থাৎ আমাদের যেই লোকেশনের টিউমার সেই অনুযায়ী তো সিমটম হবে। অর্থাৎ শরীরের সবগুলো ক্যান্সারের একই রকম অসুবিধা নিয়ে আসবে না। মানে যেই পার্টে ক্যান্সার হবে সেই পার্টের লক্ষণ কিংবা মানে বাহ্যিক যে অসুবিধাগুলো সেগুলো আসলে ফুটে উঠবে। অর্গান ভেদে সিমটমগুলো আলাদা। মনে করেন মূত্রথলিতে কারো ক্যান্সার হলো, তার কি হবে? হেমাচুরিয়া, প্রস্রাবের সাথে রক্ত যাবে। কিডনি ক্যান্সার সেটি একরকম। কোলন ক্যান্সার, মনে করেন খাদ্যনালীর ক্যান্সার, সেটি কি হলো? খাদ্যনালীটা বন্ধ হয়ে গেল টিউমারে, তখন কি হবে? লোকটি খেতে পারবে না, বমি হবে। সুতরাং আমাদের অর্গান ভেদে, অর্থাৎ যেই জায়গায় ক্যান্সার উৎপত্তি, সাধারণত সিমটমগুলা সেই অনুযায়ী দিবে। আমি একটু বলে রাখতে চাই যে দর্শকরা ফোন করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। মনে করেন মাথায় টিউমার, তাহলে কি হবে? মাথা ব্যথা হবে, বমি হবে, অজ্ঞান হয়ে যেতে পারে, এইরকম। অর্থাৎ অর্গান ভেদে আমাদের অসুবিধাগুলো ভিন্নতর। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনারাও ফোন করতে পারেন এবং স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে আমাদের চিকিৎসক আমাদের সাথে রয়েছেন, আপনারা পরামর্শ দিতে পারেন। বিশেষ করে ফুসফুস ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি। এই সংক্রান্ত বিষয় হলে চিকিৎসক আরো ভালো বলতে পারবেন। তো আমরা চলে যাই তাহলে ক্যান্সার প্রসঙ্গে। একটু ফুসফুস নিয়ে আসি যে ফুসফুসে ক্যান্সার, আসলে ফুসফুস ভালো রাখার উপায় এসব তো ভালো জানবই। ফুসফুসে ক্যান্সার কেন হয়? ফুসফুস ক্যান্সারের অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে স্মোকিং।
অর্থাৎ যারা ধূমপান করে সব ধরনের তামাক এবং তামাক দ্রব্যই আমাদের এই ফুসফুসের ক্যান্সারের সাথে একেবারে ডাইরেক্টলি রিলেশনশিপ রয়েছে। আসলে স্মোকিং আমাদের শরীরের অনেক ক্যান্সারের সাথেই এটি একটি প্রধানত কারণ, কিন্তু ফুসফুসের ক্যান্সারের সাথে এর কারণটা বলা যেতে পারে একেবারে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের ফুসফুসের ক্যান্সার তো অনেক রকম হয়ে থাকে, স্পেশালি যদি আমি স্মল সেল লাং ক্যান্সার বলি, স্কোয়ামাস সেল লাং ক্যান্সার বলি, এগুলির জন্য বলা যেতে পারে 80 to 90% দায়ী এই ধূমপান। সুতরাং ধূমপানটাই আমাদের ফুসফুস ক্যান্সারের জন্য অন্যতম প্রধান কারণ। আমি এই প্রসঙ্গে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা হচ্ছে মানে অনেক দিন ধরে ধূমপান করেন, 15 বছর 20 বছর ধরে, তাদের ফুসফুসে কোনো সমস্যা হয়নি, হয়তো বা কিছু প্রবলেম থাকে কিন্তু ক্যান্সার হয় না। আবার অনেকেই যারা অধূমপায়ী তাদের অনেকেই ফুসফুসে আক্রান্ত হয়, মানে ক্যান্সারে আক্রান্ত হয়। তো এটার প্রশ্ন রাখে যে কই, আমি তো অনেক সিগারেট খাই, আমি তো অনেকদিন চেইন স্মোকার, আমার তো হচ্ছে ফুসফুসের ক্যান্সার হয়নি, সে তো কখনো সিগারেট খায়নি, তার ফুসফুসের ক্যান্সার হলো। না, এটা ঠিকই আছে। সবসময় যে আমাদেরকে ক্যান্সারই হবে ফুসফুসে এরকম না। হ্যাঁ। ফুসফুসের মানে ধূমপানের সাথে শুধু যে ক্যান্সার জড়িত তা না। যেই লোকটা স্মোকার তার ফুসফুসে কিছু না কিছু অসুবিধা হবেই। তার সিওপিডি হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেটাকে আমরা বলি, যে তার প্রায় সময় অন্যান্য ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। সবসময় যে ক্যান্সার হবেই এমন তো না। ক্যান্সার হইতে গেলে তো কিছু জেনেটিক মিউটেশন লাগবে। ওর মূল প্যাথোলজি কিন্তু জিনগত, অর্থাৎ ধূমপানের কারণে তার একটা জিনগত পরিবর্তন হইতে হবে, জিনে একটা মিউটেশন হইতে হবে, তাইলেই না ক্যান্সার হবে। সেই জন্য সকল ধূমপায়ীরই যে মানে ক্যান্সার হবেই এমনটা না, কিন্তু বলা হয়ে থাকে যাদের ক্যান্সার হয়ে থাকে তাদের ধূমপানের সাথে সম্পর্ক প্রায় 80 থেকে 90%। সুতরাং আমরা বলতেই পারি ধূমপানই এর জন্য দায়ী। আর আরো একটি প্রশ্ন করেছেন যে অধূমপায়ীদেরও তো ক্যান্সার হচ্ছে। হ্যাঁ, ইয়েস, হতে পারে। স্পেশালি আমাদের ফুসফুসের ক্যান্সার অনেকগুলি মোটা দাগে আমরা ভাগ করি। জেনেটিক কি কোনো ব্যাপার থেকে? জি, ডেফিনেটলি জেনেটিক ব্যাপার থাকে। আসলে সব ক্যান্সারেরই তো দুই রকম, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা জেনেটিক ফ্যাক্টর। আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু ফাইনালি বা আলটিমেটলি জেনেটিক মিউটেশন করতে হয়। সুতরাং জিনগত পরিবর্তন না হলে কিন্তু আপনি কখনোই ক্যান্সারের আসবে না। তো সুতরাং আমরা যেটিকে এনভায়রনমেন্টাল কজ বলি, স্মোকিং স্মোকিং তো একটা এনভায়রনমেন্টাল কজ। তো এই এনভায়রনমেন্টাল কজের কারণে কিন্তু এক পর্যায়ে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ জিনেরও পরিবর্তন হয়ে যাবে। এই জিনগত পরিবর্তন হলেই তো আনকন্ট্রোল হবে। এই যে আমি ক্যান্সারের ডেফিনেশন বলেছি না, অনিয়ন্ত্রিত, তো অনিয়ন্ত্রণ তো করবে জিন। জিনের পরিবর্তন না হলে তো সেল অনিয়ন্ত্রিত হবে না। তো সুতরাং জিনগত পরিবর্তন কিন্তু আলটিমেটলি প্রয়োজন হবে। ও, সেক্ষেত্রে হচ্ছে মানে বংশগত ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ। এমন যদি হয় যে আমার বাবার কিংবা হচ্ছে আমার মায়ের কিংবা হচ্ছে আমার আত্মীয় স্বজন কারো ফার্স্ট ব্লাড যারা একদম কাছের একদম যারা, তাদের যদি ক্যান্সারের মানে ফুসফুসে ক্যান্সার থাকে, তাহলে কি সেই ক্ষেত্রে আমার হওয়ার ঝুঁকি কিংবা সম্ভাবনা থাকে কিছুটা? অ্যাকচুয়ালি মানে ফুসফুসের ক্যান্সারটা যেগুলিকে আমরা বংশগত বা ফ্যামিলিয়ার ক্যান্সার বলি তার মধ্যে পড়ে না। ফ্যামিলিয়ার ক্যান্সারের মধ্যে পড়ে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। এগুলিকে আমরা ডাইরেক্টলি মানে ফ্যামিলিয়াল ক্যান্সার বলে থাকি, পরিবার বা বংশগত। ফুসফুসের ক্যান্সারটাকে এরকম না, তারপরেও বলা হয়ে থাকে স্মল পোর্শন ঝুঁকিতে তারা রয়েছে, যাদের মানে ফ্যামিলিয়ার বাবার আছে বা চাচার আছে তাদের। কিন্তু এই ঝুঁকিটা এরকম না যে ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সারের যেরকম আমরা ফ্যামিলিয়ার ক্যান্সারের বলে থাকি, এটি ফ্যামিলিয়ার ক্যান্সারের ভিতরে বা বংশগত ক্যান্সারের মধ্যে পড়বে না। ও আরো একটি অংশ আমি একটু এড়িয়ে গিয়েছি, সেটা আপনি বলেছেন অধূমপায়ীদেরকে ফুসফুসের ক্যান্সার হবে কিনা। আসলে ফুসফুসের অনেকগুলি ধরন রয়েছে। এর একটি ধরন হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। এই অ্যাডিনোকার্সিনোমা সাধারণত ফিমেল পপুলেশনের এবং নন স্মোকারদের হয়ে থাকে। সুতরাং নন স্মোকারদের অন্য ক্যান্সার হলো না, কিন্তু লাং ক্যান্সারের যে ভ্যারাইটিটা অ্যাডিনোকার্সিনোমা সেটি হয়ে গেল। তাহলে তো আমরা বলতে পারি, এই যে আমি বলেছি না মানে 80%, আরও কিছু পোর্শন তো রয়েছে, আরও তো কিছু পোর্শন রয়েছে। অর্থাৎ সবগুলো ক্যান্সারের একই রকম ঝুঁকি নয়। অ্যাডিনোকার্সিনোমার ঝুঁকিটা হচ্ছে এরকম, সেটির সাথে স্মোকিংয়ের কোনো রিলেশনশিপটি নাই। ওই অংশটাই আমাদের যারা ধূমপান করেন না তাদের হয়, বা আমাদের ফিমেল পপুলেশন যারা ধূমপান করেন না এদের কিন্তু অ্যাডিনোকার্সিনোমা অফ লাং, ফুসফুসের যে এই ধরনটা
বেশি হয়ে থাকে। মানে পরিবেশগত ফ্যাক্টরটা এখানে মানে বেশি ভূমিকা পালন করে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে। ফুসফুসের ক্যান্সারের সাথে যদি আপনি একটা কথা বলেন তাহলে আমি একদম জোর গলায় বলবো, ধূমপান ধূমপান ধূমপান। আপনারা যতবারই প্রশ্ন করবেন, ছোট ছোট আরো অনেকগুলি কারণ রয়েছে, সেগুলি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য না। তারপরে ধরেন পরিবেশ, আমাদের ওই যে বিভিন্ন খনি, আমি সেটাই, আমরা রান্না করার সময় রান্না করার ধোঁয়া, আবার চুলার ধোঁয়া আর কি, আবার হচ্ছে বাইরের আমরা গাড়ির বিষাক্ত ধোঁয়া, এসব যে কোনো জিনিসই পরিবেশ দূষণ একটা বড় ধরনের ক্যান্সারের ঝুঁকি। সুতরাং এগুলো তো পরিবেশ দূষণের মধ্যেই পড়ছে, সুতরাং এগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়াবে, কিন্তু অতটা না যতটা ধূমপানের সাথে সম্পর্কযুক্ত। মানে ধূমপান একদম সরাসরি ফুসফুসে গিয়ে, ধূমপান সরাসরি আমাদের লাং ক্যান্সারের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং দেখা গেছে ফুসফুসের ক্যান্সারের যদি আমরা মানে ইতিহাস নেই, 80 to 90% লোকই স্মোকার ছিল। সুতরাং এগুলি তো ডাটা সমৃদ্ধ, ডাটা নিয়েই কথা বলা। সুতরাং ফুসফুসের ক্যান্সার থেকে ধূমপানকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বাংলাদেশে আরো একটি কারণ আমি একটু বলতে চাই ফুসফুসের ক্যান্সারের সাথে, সেটি ইদানিং একটু মানে কম হচ্ছে, কিন্তু এক সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিকের খুব প্রবণতা ছিল। পানিতে আর্সেনিক, আপনারা নিশ্চয়ই জানেন, টিউবওয়েলকে লাল এবং সবুজ রঙের রং করে দেওয়া হইতো, কোনটা আর্সেনিক মুক্ত কোনটা আর্সেনিক মানে যুক্ত, অর্থাৎ যেটি রেড কালারের সেটি কিন্তু আর্সেনিক সমৃদ্ধ পানি। তো এই আর্সেনিক কিন্তু এমনই একটা মানে বিষয় যেটির সাথে ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক রয়েছে, অর্থাৎ আর্সেনিক মুক্ত পানি পান করলে তাদেরও কিন্তু ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। এটি বাংলাদেশে অনেক জায়গাতেই, অনেক এলাকাতেই পানিতে আর্সেনিক রয়েছে। সুতরাং এটি ব্যাপারেও আমাদেরকে একটু নজর দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মানে আর্সেনিক কি শুধু ফুসফুসের ক্যান্সারেরই ঝুঁকি বাড়ায়, না নাকি শরীরের অন্যান্য ক্যান্সারও করে, কিন্তু এই ফুসফুসের ক্যান্সারের কিছু একটা অংশ যাদের আর্সেনিকোসিস রয়েছে, আর্সেনিক আসলে পয়জনিং, ওয়ান টাইপ অফ পয়জনিং, এটিকে আমরা একসাথে বলি আর্সেনিকোসিস, অর্থাৎ আর্সেনিকের কারণে অনেক ধরনের যন্ত্রণা হতে পারে, কিন্তু ফুসফুসের ক্যান্সারও হতে পারে। সুতরাং যেহেতু এটিও একটি মানে ঝুঁকির মধ্যে পড়লো, এটাও একটা ঝুঁকির মধ্যে পড়লো। আরেকটি বিষয়, যে ক্যান্সার যদি হয় তাহলে আসলে কিভাবে, মানে ফুসফুসের ক্যান্সার সুনির্দিষ্টভাবে একটু জানতে চাই, লক্ষণগুলো আসলে কিভাবে প্রকাশ পায়? খুব কাশি হবে, কফ হবে, বিষয়টি কি এরকম? আমরা কিন্তু আশেপাশে এরকম নর্মাল অনেক মানুষ দেখি যারা সাধারণত এমনি নর্মালি কাশি দেয়, যাদের কফ হয় বুকে, এটা কি স্মোকিং করার জন্যই? না, আসলে ফুসফুসের ক্যান্সার কিন্তু এমনই একটি ক্যান্সার যেটি কিন্তু মানে প্রাথমিক পর্যায়ে ধরা পড়াটা কঠিন। ফুসফুসের ক্যান্সার সাধারণত আমাদের কাছে যখন আসে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটি অ্যাডভান্স ক্ষেত্রে এসছে। কিছু অংশ আছে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে আমাদের কাছে আসে। সেই অংশটুকু কীরকম? মনে করেন আপনার ব্লাড প্রেশার আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনার শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে গেলেন, তো এটি তো একটা রুটিন পরীক্ষা। ফুসফুসের ক্যান্সার কিন্তু একটা রুটিন পরীক্ষা। রুটিন মানে সাধারণত সব ডাক্তাররা এইগুলি করেই থাকে। ওই সময় দেখা গেলো যে ফুসফুসে একটা টিউমার আছে, এটিকে আমরা মেডিকেল টার্মে বলি ইনসিডেন্টাল ডায়াগনোসিস। অর্থাৎ ফুসফুসের ক্যান্সার নিয়ে উনি আমাদের কাছে আসেন নাই, উনি অন্যান্য পরীক্ষা করতে গিয়ে এই ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে। এই ইনসিডেন্টাল ফাইন্ডিংগুলো আসলে আর্লি ডায়াগনোসিস হয়। আর্লি ডায়াগনোসিস হয় মানে কি, তার তো সিমটমই হলো না, তারপরেও তার ডায়াগনোসিস হয়ে গেল। ফুসফুস তো আপনি জানেন, এমনি একটা শ্বাসনালী থেকে দুদিকে নেমে গিয়েছে বড় একটা দুটো ফুসফুস। তা এই ফুসফুসের তো ন্যাচারালি এরকম একটা বড় অংশের একটা কেন্দ্র থাকে, একটা পেরিফেরি থাকে। যদি কেন্দ্রে অর্থাৎ সেন্ট্রাল লেশন আমরা বলি, অর্থাৎ বড় ধরনের শ্বাসনালীর বড় একটা অংশ যখন মানে ইনভলভ করে তখন কিন্তু আর্লি প্রেজেন্টেশন হয়, তখন কাশি হয়, শ্বাসকষ্ট হয়। যদি মনে করেন এর পেরিফেরি একেবারে পাশের দিকে ফুসফুসের একটা বড় অংশ, ও তখন খুব বেশি সমস্যা তৈরি করে না, কারণ আরেকটা ফুসফুস তো তার রয়েছে। সুতরাং সে সিমটম তৈরি করবে তখন যখন এটা অনেক বড় হবে, যখন সে তার আশেপাশে বোন ইনভলভমেন্ট করবে বা এইরকম। অর্থাৎ আমাদের ফুসফুসের ক্যান্সারও কিন্তু, ফুসফুসের ক্যান্সারটা কোন অংশে অবস্থিত, এটি কি কেন্দ্রে অবস্থিত না পেরিফেরি বা অর্থাৎ পাশে অবস্থিত? পাশে অবস্থিত হলে কিন্তু তার সিমটম কমে যায়, যদি মানে আগে আসে না। যদি মানে কেন্দ্রে অবস্থান করে তাহলে সিমটমগুলো আগে আসে। মানে সিমটমগুলো, উপসর্গগুলো ঠিক কি রকম? উপসর্গগুলো যদি আসে তাহলে প্রথম উপসর্গ হচ্ছে মানে একটা মানুষের কাশি হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার কাশির সাথে রক্ত যাচ্ছে। আসলে আমরা যদি আরো সুন্দর করে বলি তাহলে আমরা
ফুসফুসের ক্যান্সার সিমটমগুলোকে ভাগ করে বলি। ভাগ করে কীরকম, যখন ফুসফুসের ক্যান্সারটা ফুসফুসের মধ্যেই রয়েছে তখন এক ধরনের সিমটম যেগুলো আমি বললাম, এই যে কাশি, শ্বাসকষ্ট, তারপরে ধরেন ওই যে কাশির সাথে রক্ত যাওয়া, যদি পেরিফেরিতে থাকে তাহলে চেস্ট পেইন, বুকে ব্যথা হবে, তীব্র ব্যথা হবে, ওই রিবে অর্থাৎ আমাদের যে বুকের খাঁচার মধ্যেই তো ফুসফুসটা, ওই রিবে ইনভলভমেন্ট হলে তখন বুকের খাঁচাতেই যদি ইনভলভমেন্ট হয় তাহলে তীব্র ব্যথা অনুভূত হবে। এগুলো হচ্ছে যদি ফুসফুসের সাথে থাকে, অর্থাৎ ফুসফুসের মধ্যে টিউমারটা থাকে। আমি ক্যান্সার মানেই ও তো ছড়িয়ে পড়ার চেষ্টা করবে, চেষ্টা করবে ছড়িয়ে অন্য অঙ্গে চলে যেতে করে। মনে করেন ফুসফুসের বাইরে গেল, এইবার আসেন ফুসফুসের পাশে। আমরা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই এবং চিকিৎসা তো নিয়ে আলোচনা করবই, এবং দর্শকদের সচেতনতারও তো বিষয় রয়েছে। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা আবারও করতে চাই। দর্শক, হ্যালো ডক্টর, একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধ। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিভাগের অধ্যাপক ডক্টর রাকিব উদ্দিন আহমেদ। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্নটি করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। স্বাগত জানাচ্ছি আপনাকে আবারও বিরতির পর। আমরা উপসর্গ নিয়ে কথা বলছিলাম যে জি, আমরা অলরেডি উপসর্গ কথা বলেছি, যেটি লাংয়ের মধ্যে যদি টিউমারটা থাকে। এইবার আসা যাক আশেপাশে অর্গান যদি ইনভলভ করে। সাপোজ ওর সে হলো ওখানে ইসোভেগাস অর্থাৎ খাদ্যনালী, ছড়িয়ে যাওয়ার বিষয়টা না, ছড়িয়ে যাওয়াটা না, এটা আমি জাস্ট পাশে যদি চলে যায়, অ্যাডজাসেন্ট অর্গানকে যদি ইনভলভ করে তাহলে কি হতে পারে। আচ্ছা, ওখানে অ্যাডজাসেন্ট অর্গান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে খাদ্যনালী, ওটিতে যদি ইনভলভমেন্ট করে তাহলে মানুষের কি হবে, খেতে কষ্ট হবে, সে খেতে পারবে না, কারণ ইসোভেগাস চাপ দিয়ে বন্ধ করবে। ইসোভেগাস একটা লুমেন, তারপরে যদি এরকম চাপ দেন লুমেন বন্ধ হয়ে যাবে। লুমেন বন্ধ হয়ে গেলে ওর খেতে কষ্ট হবে। ওর আর কি আছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ওটাতে ইনভলভ করতে পারে। যদি ওটার সাথে সম্পর্ক আমাদের কথা বলার, অর্থাৎ লোকটার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, এটি হতে পারে। আমাদের যদি হার্টের কথা বলি, উপর থেকে দুটো বড় বড় জিনিস এসে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ওই সুপিরিয়র ভেনা কাভাতে যদি লাং টিউমারটা প্রেস করে তাহলে সুপিরিয়র ভেনা কাভাটা ব্লক হয়ে যাবে। ও ব্লক হয়ে গেলে কি হবে, ও ব্লক হয়ে গেলে উপরের রক্তগুলো, মানে শরীরের উপরের অংশ রক্তগুলো হার্টে ইন করতে পারবে না, সেগুলো উপরে ছড়িয়ে পড়বে। এই জন্য মুখ ফোলা লাগবে, ঘাড় ফোলা লাগবে, এই সব জায়গায় বিরাট সোয়েলিং হবে, শ্বাসকষ্ট হবে। অর্থাৎ ফুসফুসের আশেপাশে যদি ছড়িয়ে যায় তাহলেও সিমটম তৈরি করতে পারবে। আরও একটি বড় অংশ ফুসফুসের ক্যান্সারের কি মেটাস্টেসিস, অর্থাৎ শরীরের আরও এক জায়গা চলে গিয়েছে যেটির সাথে ফুসফুসের কানেকশন কোনোটাই নাই। মেটাস্টেসিস মানে হচ্ছে এই এমন জায়গায় যাবে যেটার সাথে তার মূল জায়গার কোনো সম্পর্ক নাই। সেটি কোথায় হতে পারে, মনে করেন কোনো হাড্ডিতে গেল, পিছনে মেরুদণ্ড হাড্ডি গেল, এটা ভেঙে গেল, তীব্র ব্যথা নিয়ে মানুষ আমাদের কাছে আসে। এটি কি হতে পারে, এটা ব্রেনে চলে গেল, রোগীটা মাথা ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, ফুসফুস থেকে যখন ব্রেইনে রোগটা চলে যাবে। এগুলো আমি স্টেজ 4 ডিজিজের কথা বলতেছি। মনে করেন লিভারে চলে গেল, লিভার ডান পাশে লিভার, ওইখানে তার লিভারে চলে যাওয়ার জন্য ওখানেই ব্যথা অনুভব হবে, এই রিজিয়নটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। অর্থাৎ আমার কোন জায়গায় রোগটা চলে গেছে সেটার উপরে, এটা হাড্ডিতে যেতে পারে, এটি মাথায় যেতে পারে, এটি লিভারে যেতে পারে। তো ওই অনুযায়ী সিমটম তৈরি করবে ফুসফুসের ক্যান্সারে। আচ্ছা, অর্থাৎ আরেকটা বিষয় একটু জানতে চাই, এরই আমি আসলে সেই সময় ভুলে গিয়েছি। পরোক্ষভাবে যারা মানে ধূমপানের শিকার হন, মানে আমি ধূমপান করছি, আমার পাশে যে ব্যক্তিটি রয়েছেন উনিও তো একইভাবে ক্ষতিগ্রস্ত হন, নাকি উনি কম ক্ষতিগ্রস্ত হন? এক্স্যাক্টলি, আসলে ধূমপানের সাথে যারা যারা জড়িত, এটাকে আমরা সেকেন্ড হ্যান্ড স্মোকার বলে থাকি। মানে আপনি ধূমপান করছেন, আমি এটার ভুক্তভোগী। এই জন্য তো পৃথিবীর বাইরে সব জায়গায় স্মোকিং জোন আলাদা কেন করেছে, যাতে এই স্মোকিং আর একজনের ইফেক্ট না করে। নট অনলি দ্যাট, এমনকি প্রেগনেন্সিতে বাচ্চার উপর ইফেক্ট করতে পারে। ধূমপান এত খারাপ জিনিস। অর্থাৎ হাজব্যান্ড যদি ধূমপান করতেছে, সেটি তার ওয়াইফের, এমনকি ইভেন তার পেটের যে বাচ্চাটা অনাগত আসবে সেটিকেও ঝামেলা করতে পারে। অর্থাৎ বলা যেতে পারে ধূমপান আমার দৃষ্টিতে মানে একেবারে খুব বেশি একটা জিনিস, খারাপ জিনিস। তা তো বটেই, মানে অর্থনৈতিক অপচয় এবং মানে শরীরের ক্ষতি, মানে দুটোই। মানে আমরা অর্থ দিয়ে শরীরের ক্ষতিকে নিয়ে আসতেছি। এবং এই ফুসফুসের ক্যান্সার কিন্তু বাংলাদেশের ছেলেদের ভিতর নাম্বার 1 ক্যান্সার। এটি তো বলি নেই, এটি ফুসফুসের বাংলাদেশে যদি ছেলেমে ভাগ করা হয়, ছেলেদের ভিতরে ফুসফুসের ক্যান্সার নাম্বার 1, যেটির সাথে এটি জড়িত। নাম্বার 2 ছেলেদের ক্যান্সার শ্বাসনালী ক্যান্সার, এটির সাথেও ফুসফুসের মানে এটির সাথেও আমাদের ধূমপানের সম্পর্ক রয়েছে। অর্থাৎ ছেলেদের জন্য এটাকে বলা যেতে পারে এক ধরনের বিষ।
এরকম একটা জেনে শুনে আমরা বিষ পান শুধু করছি। ছেলেদের জন্য না, যে কোনো মানুষের জন্য। আমি অনেক এক্স্যাক্টলি মেয়েও ছেলেদের smoking জন্য করেন। এই দুটো রোগ নাম্বার নারীরাও 1 এবং 2 smoking করেন, এই জন্য হ্যাঁ। বলছি। মেয়েদেরটা একটু ভিন্নতর, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার। সুতরাং মানে ধূমপানের সঙ্গে কি এসব ইয়েস কি এক্স্যাক্টলি সম্পৃক্ত? ওগুলোর সম্পর্ক রয়েছে, কিন্তু সম্পর্কটা এতটা না যতটা ফুসফুসের ক্যান্সার বা শ্বাসনালী ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত। ও আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা হচ্ছে আসলে অনেকেই হয়তো জানতো না। আমরা কি এবার একটু চিকিৎসা নিয়ে কথা বলি। এখন কোন স্টেজে গেলে আসলে মানে উপসর্গগুলো বেশি দেখা দেবে এবং সেই মুহূর্তে আসলে আপনারা কি ট্রিটমেন্টের ট্রিটমেন্ট নিতে অ্যাকচুয়ালি বলেন? 8-10টা ক্যান্সারের মতো ফুসফুসের ক্যান্সারও স্টেজ ওয়াইজ হয়ে থাকে। এটি স্টেজ ওয়াইজ মানে প্রত্যেকটার যে ক্যান্সারকে আমরা ভাগ করি 1, 2, 3, 4 4 ভাগে। 4 ভাগে। হ্যাঁ, সবগুলি ক্যান্সারই 4 ভাগই করা হয়। স্টেজ 4 মানে ও লাঙে সীমাবদ্ধ নাই। ও লাং থেকে আরো এক জায়গায় চলে গিয়েছে। এটা হাড্ডিতে গিয়েছে বা মাথায় গিয়েছে বা লিভারে মানে গিয়েছে ছড়িয়ে গিয়েছে। বা অপোজিট লাঙে গিয়েছে, সেটিকে একদম সোজা স্টেজ 4 ডিজিজ। জি, আমরা ঠিক এ পর্যন্তই, এখান থেকে আমরা আলোচনা করতে চাই। একটা ফোন এসেছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি অফিস থেকে বলছি। জি, বলুন। আমার আমার শ্বাসকষ্ট হয়। জি, হ্যালো, আমার ফুসফুসের সমস্যা কার ভাই। আমার শ্বাসকষ্ট হয়, হাঁটলে আমি আমার হাঁটতে পারি না, মানে আমি হাঁটলে আমার দমাই আনে, বুঝছেন, হাঁটতে পারি না, জি, শ্বাসকষ্ট লাগে। আপনার শ্বাসকষ্ট হয়, আপনি কি ধূমপান করেন? আপনার কোনো প্রশ্ন রয়েছে? আপনার না, আমি শ্বাসকষ্ট কতদিন যাবত হচ্ছে? 5-6 বছর। জি, কতদিন বলেছেন? 5-6 মাস। 5-6 মাস। 6 বছর। 6 বছর। আচ্ছা, আচ্ছা। 6 বছর। আসলে যে আমি আগেই বলেছি যে সবসময় যে শ্বাসকষ্ট হলেই যে এটি যে মানে শুধুমাত্র ফুসফুসের ক্যান্সারের জন্য হবে তা না। আপনি কি কোনো ডক্টরের শরণাপন্ন হয়েছেন? বুকের এক্স-রে বা হার্টের কোনো ডাক্তারের পরীক্ষা দেখাইছি। নিরীক্ষা করেছে? আমি করাইছি, আলট্রা করাইছি, সব পরীক্ষা করাইছি, ইসিজি হালকা করাইছি, কোনো সমস্যা নাই। আমার মনে হয় আপনি একটু একটা বুকের এক্স-রে এটি করান। এটি আপনার দরকার। অথবা ওই আপনি স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে যেকোনো একটি ডক্টরের শরণাপন্ন হন। আপনার এই কাশির তো চিকিৎসা দরকার। এটি কারণ খুঁজে বের করা দরকার। ফুসফুসের ক্যান্সারই হবে এমনটা না। অন্য কোনো কারণেও তো শ্বাসকষ্ট হতে পারে, সেটি চিকিৎসা রয়েছে। আপনার এমনকি ইভেন হার্টেও কোনো সমস্যা থাকতে পারে। শ্বাসকষ্ট কিন্তু সবসময় ফুসফুসের জন্যই হতে হবে এমনটা না। তো আপনি যেহেতু ধূমপান করেন, আমার মনে হয় আপনার একটু ইভ্যালুয়েশনের প্রয়োজন রয়েছে। আপনি নিকটস্থ হসপিটালে, সরকারি হসপিটালে কোনো এক ডাক্তারের শরণাপন্ন হন, একটা বুকের এক্স-রে করেন। শুধু রক্ত দিয়ে তো আর ফুসফুসের সমস্যা বোঝা যাবে না। তার মানে হচ্ছে যে ওনার অনেকদিন ধরে, এবং উনি ধূমপানও করেন না, এবং ওনার ট্রিটমেন্ট আসলে খুব জরুরি। আমাদের আরেকটি ফোন রয়েছে, আমরা আরেকটি ফোন নিয়ে আসতে চাই। দর্শক, আপনি কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যে হচ্ছে জি, আমি অনেকদিন যাবৎ গুল খাচ্ছি। গুল খাওয়ার কারণে কি ফুসফুসের সমস্যা হতে পারে? আচ্ছা, আপনি গুল ব্যবহার করেন, তাই তো? জি, গুল ব্যবহার করার কারণে ফুসফুসের সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, ওইটাই জানার জন্য। এমনি কোনো সমস্যা আছে? অন্যান্য সমস্যা রয়েছে আপনার? আপনি গুল ব্যবহার করছেন, এটিও ওই ধূমপানের মধ্যেই একটা তামাক জাতীয় দ্রব্য। আমি আশা করব না, আপনি না। দ্রুতই এটা ছেড়ে দিবেন। এটা একটি বদ অভ্যাস। তো এটা আপনি কেন করবেন? আপনার সমস্যা হয় নাই, তো এই গুল ব্যবহার করলে অনেক ধরনের অসুবিধা হতে পারে। এমনকি মুখগহ্বরেও আমাদের রোগ হতে পারে। সুতরাং আপনি একটু সতর্ক হন, গুল ব্যবহারটাকে চেষ্টা করেন দ্রুতই এখান থেকে সরে আসতে। আচ্ছা, তার মানে গুল ব্যবহারও কিন্তু ক্ষতিকর, তাই না? অনেকেই গুল ব্যবহার করেন। না, এটি বেশি স্পেশালি আমাদের ওরাল ক্যান্সার, মুখগহ্বরের যে ক্যান্সার, এগুলোর সাথে গুলের বেশ সম্পর্ক রয়েছে। ফুসফুসের ক্যান্সারও রয়েছে। আসলে শুধু তামাক এবং তামাক জাতীয় যে কোনো জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। চরম ক্ষতিকর। আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, ক্যান্সার ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে আপনি ও বলছিলেন। এক্স্যাক্টলি, আমরা স্টেজ 4 ডিজিজে তাহলে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু এইটাকে আর কিওর করা যায় না, এটা আর ভালো হয় না।
স্টেজ 4 ডিজিজ অলওয়েজ ইনকিউরেবল, অর্থাৎ উনি এখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন না। ওনাকে আমরা কত বেশি ভালো রাখতে পারি এই জন্য চিকিৎসা দিয়ে থাকি। এখন স্টেজ 4-এরও চিকিৎসা ব্যবস্থা ভালো ভালো বলা যেতে পারে। আগে একসময় শুধু কেমোথেরাপিই ব্যবহার হতো। স্টেজ 4 ডিজিজ তো শরীরের কয়েক জায়গায় বা 2 জায়গায় ধরেন যেই জায়গাটা গেল, তো সুতরাং আগে একসময় কেমোথেরাপি ছিল একমাত্র চিকিৎসা ব্যবস্থা। এখন কিন্তু সেরকম দিন নেই। এখন আসলে আমরা শুধু ট্রেডিশনাল হিস্টোপ্যাথোলজি করেই শুধু চিকিৎসা দিই তা না, আমরা এখন মলিকুলার লেভেলে চেষ্টা করি, অর্থাৎ মলিকুলার ডায়াগনোসিস করার চেষ্টা করি। এই মলিকুলার ডায়াগনোসিস করলে কোন মলিকুল এই লাং ক্যান্সারের জন্য দায়ী সেটি কিন্তু আমরা জানতে পারি, এবং আমরা এখন বাজারে টার্গেটেড থেরাপি, মুখে খাওয়ার মানে ট্যাবলেট, এগুলি। আমি শুধু ক্যান্সার মানেই কি মৃত্যু? যদি এরকম কারো ফুসফুসে ক্যান্সার হয়, বিষয়টা কি এরকম? না, আমরা সেটি কেন বলবো, আমরা সেটি বলতে চাই না। ক্যান্সার মানে চিকিৎসা মৃত্যু, রয়েছে। এই শব্দটা আমরা আসলে ভুলে যেতে চাই। এখন যেহেতু ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আমরা যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে আমরা সার্জারিতে যেতে পারি। আমরা ঠিক এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আবারও কথা বলতে চাই, একটা আমাদের আবারও বিরতিতে যেতে হবে। দর্শক, হ্যালো ডক্টরে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গে আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আজকের আলোচনার বিষয় ফুসফুসের ক্যান্সার, লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধ। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিভাগের অধ্যাপক ডাক্তার রাকিব উদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর। আমি একটু ডায়াগনোসিস নিয়ে যদি কথা বলতেন, আমরা তো ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলামই। হ্যাঁ, যদি আসলে ডায়াগনোসিস ফুসফুসের ক্যান্সারের আমরা যেটা করে থাকি সাধারণত, এটি তো প্রথমে একটা বুকের এক্সরে করি, আমাদের ধরা পড়তে পারে, এরপরে আমরা বুকের সিটি স্ক্যান করি। তাই এরপরে আমরা পরীক্ষা যেটা করি, আসলে প্রত্যেকটা জিনিসেরই তো ডায়াগনোসিস করতে গেলে আমাদের হিস্টোপ্যাথোলজি রাখবে। হিস্টোপ্যাথোলজি মানে ক্যান্সারের প্রমাণপত্র, জমির যেরকম দলিল লাগে আমাদের ক্যান্সারের সেরকম একটা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট লাগে। তাই হিস্টোপ্যাথোলজি আমরা দুইভাবে নিতে পারি। আমি আগেই বলেছি, যদি টিউমারটা কেন্দ্রে অবস্থিত হয় তাহলে আমরা কি করি, ব্রঙ্কোস্কোপি করি। ব্রঙ্কোস্কোপি মানে যে এন্ডোস্কোপি যেরকম করে পাকস্থলীতে, কলোনোস্কোপি যেরকম করে, এরকমই একটি জিনিস। ব্রঙ্কাসের ভিতরে আমরা এন্ডোস্কোপ ঢুকিয়ে ওখান থেকে টিস্যু নিয়ে ব্রঙ্কোস্কোপি করি। যদি একদম পেরিফেরিতে হয় তাহলে তো ওর ভিতরে এন্ডোস্কোপি যাবে না, তখন আমরা যেটা করি সেটা হলো কোর বায়োপসি বলা হয়। হ্যাঁ, সেটি আমরা একটা মোটা ধরনের নিডল, সুই, এটি আমরা এখানে ঢুকিয়ে আমরা ওখান থেকে টিস্যু নিয়ে দেন হিস্টোপ্যাথোলজি করি। এটিতে আমাদের বলা যেতে পারে, এটি করে আমরা নিশ্চিত করতে পারি ফুসফুসের ক্যান্সার কীরকম এবং তার ধরনটাও আমরা জানতে পারি। নট অনলি দ্যাট, এই যে টিস্যু আমরা নিলাম, টিস্যু থেকে এখন কিন্তু চিকিৎসা অনেক আধুনিক। শুধু ফুসফুসের ক্যান্সার বললেই হবে না, এটির জেনেটিক লেভেলেই আমরা চলে গিয়েছি। এখন ওখান থেকে আমরা আরও কিছু মলিকুলার টেস্ট করি, আমাদের টার্গেটেড থেরাপি কাজ করবে কিনা, আমাদের ইমিউনোথেরাপি কাজ করবে কিনা, ডিটেইলস আমরা হিস্টোপ্যাথোলজিকে ইভ্যালুয়েশন করে কি কি চিকিৎসা প্যাটার্ন সাজানো যায় সেটি করে থাকি। এই প্যাটার্ন নিয়েই তো আমরা আলোচনা করছিলাম। Exactly. একটা ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। আমি বরিশাল থেকে বলছি। সমস্যা হলো যে জোরে হাঁপাচ্ছি বা বুকের ভিতর পড়ছে। আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি কি আরেকবার একটু বলবেন? আমি যখন দূরত্ব যদি তখন বুকে দর তখন বুকে শ্বাসকষ্ট হয়। মানে ব্যথা হয়, কি কারণে হয় সেটা ঠিক বুঝতে ব্যথা হয় মানে বুকে ধর, বুক শ্বাসকষ্ট। কোথায় ব্যথা হয় আপনি কি কিছু আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার আরো একবার কি বলবেন? হ্যাঁ বলবো, বলছি মুখে। আচ্ছা, আমার মনে হয় যে আপনার নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্কে কোনো রকম সমস্যা হতে পারে। আচ্ছা, যদি বুকে ব্যথা হয়, কেউ যদি এরকম চিন্তা করে চেস্টে ব্যথা, তাহলে হচ্ছে তার আসলে কি করা উচিত? না, বুকে ব্যথার ফুসফুসের ক্যান্সার বড় ধরনের একটা কারণ নয়। বুকে অনেকভাবেই অনেক কারণেই ব্যথা হতে পারে। হ্যাঁ, এমনি ইভেন মাস্কুলোস্কেলিটাল পেইন তো হতে পারে। মানে মাসলে পেইন হতে পারে, যেগুলিকে আমরা মাস্কুলোস্কেলিটাল পেইন বলি। বুকে ব্যথা
অনেক অনেক কারণেই হয়, আসলে এক্স্যাক্টলি লোকেশন কোথায় সেটি কিন্তু ইম্পর্টেন্ট। আসলে আমরা ফোনটি ভালো করে শুনলে আমরা যদি আমার মানে মনে হয় প্রশ্নটি সেটি শুনতে ওনাকে পারতাম তাহলে হয়তো সুন্দরভাবে পরামর্শ আমরা দেয়া উত্তর যেত। দিতে পারলাম না, কারণ ব্যথাটা কোন জায়গায় হ্যাঁ, কিরকম, তাহলে হয়তো সেটির পরামর্শ প্যাটার্ন কি, কখন রাইট। ব্যথা হয়, অনেক ইস্যু রয়েছে। কিন্তু আমাদের একটা সিম্পটম দিলেই ওটার আমরা আরো ব্যাখ্যা মানে জি, দাবি জি, করি, জি আদারওয়াইজ নিশ্চয়ই। আসলে বোঝা যায় না। জি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমরা একদম চিকিৎসা ব্যবস্থা। যদি আমি চিকিৎসা ব্যবস্থার কথা বলি, ফুসফুসের আপনি ক্যান্সার, মানে একদম ৪ নম্বর স্তরে গিয়ে আসলে ওই না বিষয় আমরা একেবারে মোটা দাগে কি কি চিকিৎসা আছে সেটি আগে বলি। ওকে হ্যাঁ। আমাদের যদি চিকিৎসার কথা বলা হয়, প্রথমত সার্জারি, এটি বলা যেতে পারে। 2 রেডিওথেরাপি, 3 আমাদের কেমোথেরাপি, 4 আমাদের টার্গেটেড থেরাপি, যেগুলি বলেছি জেনেটিক আমরা ডিটেলস করে আমরা জানতে পারি। টার্গেটেড থেরাপি এখন খুব ভালো একটা চিকিৎসা ব্যবস্থা। 5 নম্বর ইমিউনোথেরাপি। অর্থাৎ এই 5 ধরনের চিকিৎসা ব্যবস্থা করা যেতে পারে স্টেজ ওয়াইজ। স্টেজ 4 এর চিকিৎসা সেগুলো তো আমি অলরেডি বলে ফেলেছি। যদি স্টেজ 1 খুব আর্লি স্টেজে রয়ে থাকে তাহলে এই রোগীটাকে সার্জারি করা যেতে পারে। যদি কোনো কারণে সার্জারি করা না গেল, মনে করেন তার অনেক কোমরবিডিটি বলতে তার অন্যান্য রোগের পরিমাণটা অনেক বেশি, ডায়াবেটিস, সিকেডি ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লোকাল চিকিৎসায় ওখানে আমরা রেডিয়েশন দিয়েও কিন্তু আর্লি স্টেজে চিকিৎসা করতে পারি। সেটিকে বলা হয় এসবিআরটি, এক ধরনের রেডিয়েশন টেকনিক, মানে মেথড। ওই রেডিওথেরাপি দিয়েও কিন্তু আমরা ভালো করতে পারি। এরপরে যেই রোগীগুলোকে অপারেশন করা গেল না কিন্তু স্টেজ 4 ডিজিজ না, তাদেরকে আমরা সাধারণত কেমো রেডিয়েশন অর্থাৎ রেডিওথেরাপি এবং কেমোথেরাপি একসাথে দিয়ে চিকিৎসা ব্যবস্থা করে থাকি। অর্থাৎ যাদেরকে সার্জারি করা গেল তাদের সার্জারি, যাদেরকে সার্জারি করা গেল না তাদের কেমো রেডিওথেরাপি, আর যাদের স্টেজ 4 ডিজিজ তাদেরকে আমরা এই কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদি চিকিৎসা ব্যবস্থায় যেয়ে থাকি। এবং বাংলাদেশেই কি এর মানে পরিপূর্ণ চিকিৎসা রয়েছে তো? বাংলাদেশে আমাদের একেবারে সবকটা চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে বেশ ভালো রিনাউন্ড কতগুলা থোরাসিক সার্জন রয়েছে। উনরাই আমাদেরকে এই থোরাসিক সার্জারি অর্থাৎ লাং ক্যান্সারের সার্জারিগুলি করে থাকে। আর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো রেডিয়েশনের মেশিনের স্বল্পতা তো আমাদের দেশে রয়েছেই, সেটি তো আগেও ছিল। অনেকেই দেশে বাইরে চলে যান, কিন্তু বাংলাদেশে তো ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমি মনে করি যে চিকিৎসা ব্যবস্থা সবগুলোই, আর যদি কেমোথেরাপির কথা বলেন সেগুলি বাংলাদেশে সবগুলো অ্যাভেলেবল। এখানে বাংলাদেশের সমস্ত টার্গেটেড থেরাপি, যেগুলো মুখে খাওয়ার ওষুধ, অর্থাৎ টার্গেট জানলে আপনি টার্গেটেড থেরাপি দিবেন। তো টার্গেট জানার ব্যবস্থাও কিন্তু এখন আমাদের দেশে রয়েছে। এখন আমরা কনভেনশনাল হিস্টোপ্যাথোলজির উপর নির্ভর করি না। আমরা জানতে চাই কেন হলো, কোন জায়গাটায় মিউটেশন হলো, কোন জিনে পরিবর্তন, এটি কিন্তু এখন জানা যায়। এটি আমরা জানার চেষ্টা করি। কাউকে আমরা ইমিউনোথেরাপি দিই, যদিও একটু দাম বেশি, তারপর আমরা দিই। আরও একটা কথা এই প্রসঙ্গে বলে যাই, আমরা যেই রোগীগুলোকে সার্জারি করতে চাই তাদেরকে কিন্তু আমরা আরও একটি পরীক্ষা করতে পছন্দ করি, সেটি পেট সিটি স্ক্যান। এটি বাংলাদেশে একটু নতুনই বলা যেতে পারে, খুব অ্যাভেলেবল না, কিন্তু পেট সিটি স্ক্যান এমনই একটি পরীক্ষা, সেটি ক্যান্সার শরীরের ফুসফুসের বাইরে অন্য কোথাও গেল কিনা, অর্থাৎ ডিটেলস ইনফরমেশন একটা পেট সিটিতে পাওয়া যায়। তা আমরা এরকম বড় ধরনের একটা সার্জারি করার পূর্বে যাতে রোগটা অন্য কোথাও রয়েছে কিনা সেটি নিশ্চিত করেই ফুসফুসের ক্যান্সারের সার্জারিতে যাওয়াটা মানে যৌক্তিক। মানে এই সময় কি ওজন কমে যায় ক্যান্সার? ফুসফুসের ক্যান্সার আরো একটি বড় বিষয় হচ্ছে শরীরের মানে ওজন কমতে থাকে, মানুষটা খেতে পারে না, এটিও কিন্তু আরেকটা অসুবিধা। তার মানে খাবারের মানে ইচ্ছে কমে যায় আর ওজন দ্রুত কমতে থাকে। এই দুটিও কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সারের লক্ষণের মধ্যে পড়ে। এবং ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়তে থাকে। জি, ওগুলো তো রয়েছেই। পাশাপাশি একটা লোকের দ্রুত মানে ওজন ফল করতেছে, তাদেরকে কিন্তু সন্দেহজনক যে ফুসফুসের ক্যান্সার রয়েছে কিনা। ক্ষুধামন্দা এটি একটি বড় ধরনের কারণ। ফুসফুসের ক্যান্সারের মানুষ খেতে পারে না, তখন শুকিয়ে যায় এবং খেতে পারে না বলেই শুকিয়ে যায়। জি, আরেকটি বিষয় যে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে যে অনেক ক্যান্সার পেশেন্ট, অনেকের ক্যান্সার হলে তার কাছে কেউ যেতে চায় না। মানে এটা পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ একটু অন্যরকম ভাবে বিষয়টি দেখে। একটু বলবেন? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটি আসলে সোশ্যাল প্রবলেম। এটি আমি বলতে চাই, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ না, প্রথম কথা। তাই সুতরাং যেই রোগীটা ক্যান্সার, তার উচিত পরিবারের অন্যান্য সবাইকে তাকে সব ধরনের সাপোর্ট দেয়া। যদি ও ছোঁয়াচে মনে করে তার সংস্পর্শে নাই যাওয়া হয়, তাকে অপটিমাম সেবা দেওয়া নাই হয়, তার এই একটু সুন্দর কথা বলা নাই হয়, তাহলে লোকটা মেন্টালি গিয়ার আপ হইতে পারে না। সুতরাং পরিবারের সবার উচিত
ওই ক্যান্সার পেশেন্টকে সব ধরনের সহযোগিতা করা। অনেকে আছে ছোটো ছোটো বাচ্চাদেরকে এমনকি ওই দাদা নানা বা নানিকে কোলেও দিতে চায় না, ও ক্যান্সার হয়েছে, কিন্তু বিষয়টা তা না। কেউ ক্যান্সার কিন্তু শ্বাসে রোগী না, বরংস ও যদি ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে থাকে তার মন ভালো থাকবে। ক্যান্সারের চিকিৎসায় কিন্তু মেন্টাল স্ট্রেংথ একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা মেন্টালি সবসময় তাকে সাউন্ড রাখতে চাই। তো তাকে যদি সবাই এড়িয়েই চলে, তার তো মন খারাপ হয়ে যাবে। সে মনে করবে যে আমার আর পৃথিবীতে দরকার পড়ে না, আমার আর বেঁচে থাকাটাই মনে হয় সম্ভব না। তা আমি এই সুযোগে আমি দর্শকদেরকে বলবো, যদি আপনাদের পরিবারে কোনো ক্যান্সারের রোগী হয়, উনাকে আগে যতটা কেয়ার করতেন তার থেকে অধিক কেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে উনি বুঝতে পারে যে উনাকে কেউ ছেড়ে চলে যায় নাই। মানে যে কোনো ক্যান্সারের যে কোনো ক্যান্সার, আমি ধরলাম একজন ক্যান্সারের পেশেন্টকে আমি খাইয়ে দিচ্ছি, সেটা তো কোনো সমস্যা না, একদম না। যে কোনো বরং সেবা তাকে করতে আপনি তো খেয়ে সমস্যা, দেন। এটা তো ছোঁয়াচে না। না, যেহেতু ক্যান্সার ছোঁয়াচে না, সুতরাং ক্যান্সারের হওয়ার কোনো অপশনই নাই। কিছু জীবাণুর কারণে ক্যান্সার হতে পারে, কিন্তু ওয়ান্স ক্যান্সার ডেভেলপ, অর্থাৎ যখন হয়েই গেছে, তখন এটি এরকম না যে মানে আরেকজনের কাছ থেকে আমার উপর ছড়িয়ে পড়বে, তার কিন্তু কোনো ধরনের সুযোগ নেই। সুতরাং ক্যান্সার রোগীদের ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়, সুতরাং ক্যান্সার রোগীর সংস্পর্শে যাওয়া যাবে, তার সাথে থাকা যাবে, একই টেবিলে খাওয়া যাবে, একই সাথে শোয়ানো ঘুমান যাই বলেন না কেন, বরং আরও এগুলি অঙ্গাঙ্গিভাবে আরও সুন্দরভাবে করলে ক্যান্সার রোগীরা মনে করবে যে না, তার মানে সেবাটা সুন্দর হবে, তাতে করে তার চিকিৎসা ব্যবস্থাও অনেক সুন্দর হবে এবং মানসিকভাবে মানসিকভাবে। আমরা আসলে পুরো আলোচনাটা মনে হয় দর্শকরা যারা শুনেছেন, আশা করি ফুসফুস নিয়ে, ক্যান্সার নিয়ে তাদের একটু ধারণা হয়েছে। আমাদের আজকে একদমই সময় শেষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের হ্যালো ডাক্তারে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ডিবিসির সমস্ত যারা রয়েছে এই প্রোগ্রামের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ, এবং আমার দর্শকদেরকে তো অবশ্যই ধন্যবাদ। ফাইনালি একটা কথা বলি যাই, ধূমপান ছেড়ে দিন। দর্শক, হ্যালো ডক্টরে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।